নিয়মিত হোমিওপ্যাথি বিষয়ক কন্টেন্ট পেতে হোমিও স্টাডির সাথে থাকুন। স্লাইড দেখতে পাচ্ছেন। স্লাইডে প্রবলেমস অফ গার্ল চাইল্ড মানে মেয়ে বাচ্চাদের প্রবলেমও বলতে পারি, ডিজিজও বলতে পারি। তো কি কি ফেস করে একটা মেয়ে বাচ্চা? আসলে বাচ্চা বলতে তো এই মানে ডিফারেন্সিয়েট করাটা স্লাইড কিছু ডিফারেন্সিয়েট করা যায়, নয়তো বাচ্চা সবই বাচ্চা, ছেলে বাচ্চাও মেয়ে বাচ্চা বাচ্চাই। কিন্তু মেয়েলি কিছু কিছু ব্যাপার ম্যাটার করে, যার জন্য আলাদা করে গার্ল চাইল্ড লেখা। আচ্ছা, এখন প্রথমত চাইল্ড মানে কি বা কারা চাইল্ড, এটারও তো একটা টার্মিনোলজি আছে, সেটা নিয়ে একটু আলোচনা করি। এটা আমাদের খুব দরকার হয়, প্রেসক্রিপশন করার সময় খুবই প্রয়োজন। টার্মিনোলজি অফ এইজ ইন মডার্ন সায়েন্স। এইজের যে টার্মগুলা, কোন এইজে কি বলা হয়, সেটা আমি এখানে দেখেন একদম প্রিসাইসলি লিখে দিছি, কারো যেন কোনো কনফিউশন না থাকে। প্রথমত কি আসছে এখানে? ফার্টিলাইজেশন অফ ওভাম অ্যান্ড স্পার্ম টু 2 months। ইন্ট্রা ইউটেরাইন ক্যাভিটিতে যখন ফার্টিলাইজেশনটা হচ্ছে ওভাম এবং স্পার্মের, সেই তখন থেকে 2 months পর্যন্ত যেই সময়টা, সেটাকে এমব্রায়ো বলে। তারপরে সেকেন্ড স্টেপ আসে 3 months টু ডেলিভারি অর বার্থ। 3 মাস থেকে ডেলিভারি হওয়ার আগ পর্যন্ত, মানে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত পেটে থাকাকালীন, সেটা হচ্ছে ফিটাস। সেই সময়টাকে বলা হয় ফিটাস, ওই বাচ্চাটাকে ফিটাস বলা হয়। আফটার বার্থ টু 28 days, এবং ভূমিষ্ঠ হলো, ডেলিভারি হওয়ার পরে 28 days পর্যন্ত, 28 দিন পর্যন্ত যে বয়স, সেটাকে বলা হয় নিওনেট। তো ওই বয়সে বাচ্চাদের যে প্রবলেমস গুলা নিয়ে আসবে, আমরা কিন্তু প্রেসক্রিপশনে সুন্দর করে লিখে দিব যে বেবিটা কি নিওনেট, মানে 28 দিনের ভেতরে যদি কোনো বেবি প্রবলেম নিয়ে আসে। তারপর 28 দিন থেকে 1 বছর পর্যন্ত হচ্ছে ইনফ্যান্ট। ইনফ্যান্ট মানে হচ্ছে এখানে কত আসতেছে, যে ওই 28 দিন নিওনেটের পর থেকে, 28 দিনের পর থেকে 1 বছর পর্যন্ত হচ্ছে ইনফ্যান্ট। ইনফ্যান্টের পরে কি 1 year to 12 years। আজকের মূল ক্লাস যে অংশটা নিয়ে, 1 year 1 বছর থেকে 12 বছর পর্যন্ত হচ্ছে চাইল্ড। এই অংশটাকে চাইল্ড বলে। আবার এটার একটু ছোট্ট একটা অংশ আছে, 1 বছর থেকে 3 বছর পর্যন্ত, সেটাকে বলা হয় টোডলার। মানে ওই 3 বছরই কিন্তু বাচ্চাটা হামাগুড়ি দেয়, বা হাত পা, 4টা হাত পা দিয়েই ফ্লোরটাকে টাচ করে, সেজন্য এটা এই ফেজটাকে বলা হয় টোডলার ফেজ বা টোডলার এজ। আজকে আমাদের ক্লাস হচ্ছে সেই 1 বছর থেকে 12 বছর। আমি ক্লাসটা এইভাবে মানে সাজানোর চেষ্টা করছি যে সোশ্যালি, মেন্টালি যত রকমের প্রবলেম আসতে পারে, এমনকি কনজেনাইটালি, ওগুলোও যেন ক্লিয়ার করতে পারি, সেভাবে সাজানোর চেষ্টা করছি। তারপরে যদি সমস্যা মনে হয় বুঝতে, আমাকে অবশ্যই জিজ্ঞেস করবেন শেষে। তো এইটা হচ্ছে চাইল্ড এজ। তারপর 13 থেকে 19 অংশটা, যেমন 13 থেকে 19 হচ্ছে টিন এজ। টিন এজের মধ্যে কি আসছে? টিন এজটাকে আবার অ্যাডোলেসেন্টও বলা হয়, বয়সন্ধিকাল বা যৌবনকাল, এইরকম। তারপর 18 থেকে 35 হচ্ছে ইয়াং অ্যাডাল্ট। আমরা বাংলাদেশের মেয়েদের ক্ষেত্রে যেটা বলি যে কুড়িতে বুড়ি, কিন্তু এটা কিন্তু ইয়াং অ্যাডাল্ট, বুড়ি না, অ্যাডাল্ট না। 35 পর্যন্ত দেখেন আমরা মনে করি কত কিছু, আসলে তা না। এটা কিন্তু WHO দ্বারা মানে করা, প্রেজেন্ট করা। যদিও রেস, তারপরে এক এক মানে মহাদেশ, এই হিসাবে এইজের এইগুলো একটু ডিফারেন্ট হয়, ম্যাটার করে ওগুলা। তারপরেও এটা হলিস্টিকলি করা হয়েছে সবার ক্ষেত্রে, মানে সব পৃথিবীর সব ক্ষেত্রে, একদম একটা আফ্রিকান বাচ্চা থেকে ধরে আমরা বাংলাদেশিদের, তাদের ক্ষেত্রে এইগুলা যায়, এই টার্মিনোলজি গুলা যায়। আচ্ছা, তারপর আসতেছে কি 18 থেকে 35 তো হলো ইয়াং এডাল্ট। ম্যাম, আপনার 36। প্রেজেন্টেশনটা দেখা যাচ্ছে না। সরি ম্যাম, আমার প্রেজেন্টেশনটা দেখতে পাচ্ছি না হঠাৎ করে। আচ্ছা, আমাকে একটু সময় দেন, হ্যাঁ একটু সময়। ঠিক আছে, ঠিক আছে।
এখন ঠিক আছে? জি ম্যাম, কন্টিনিউ করেন পরের স্লাইডে গিয়ে। আচ্ছা, আমার মানে ল্যাপটপ ডিসকানেক্ট হয়ে গেছিল, দুঃখিত। আচ্ছা, এইবার আমরা আসি 18 থেকে 35 হচ্ছে ইয়াং অ্যাডাল্ট, 36 থেকে 64 অ্যাডাল্ট, আর 65 থেকে টু এক্সটেনশন বিফোর ডেথ এলডারলি বা জেরিয়াট্রিক্স বলে, বয়স্ক। আর যদি ওল্ড এজ বলি সেটা একটা কন্ডিশন। এই হচ্ছে আমাদের মডার্ন টার্মিনোলজি এইজের। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে 1 ইয়ার টু 12 ইয়ার্স, যেটাতে আমরা টোডলারও পাবো, কিছু কিছু ক্ষেত্রে দেখা যাবে যখন আমরা রেপার্টরির অংশে যাব সেখানে ইনফ্যান্টও পাবো। আচ্ছা, এবার দেখি কি কি প্রবলেম ফেস করতে পারে। Variety of problems. Girl children face a variety of health problems, including physical, mental, and social challenges. Some common issues include obesity, unhealthy diets, lack of physical activity, and exposure to violence. এখানে মোদ্দা কথা বলা হচ্ছে এরকম যে মেয়ে বাচ্চাগুলো বিশেষত যে প্রবলেমগুলো ফেস করে সেটার মধ্যে ফিজিক্যাল থাকে, মেন্টালও থাকে, এমনকি সোশ্যাল চ্যালেঞ্জগুলোও থাকে। আর এগুলো মেয়ে বাচ্চাদের জন্য বেশ বড় রিস্কের কারণ হয়। এগুলো আস্তে আস্তে আরো ডিটেলসে যাব আমি, এখানে আমি ইলাবোরেটলি কিছু বললাম না, পরবর্তীতে দেখি ফিজিক্যাল হেলথে কি কি আসতে পারে। ওবেসিটি অ্যান্ড আনহেলদি ডায়েট, এখানে বলছে গার্লস আর ইনক্রিজিংলি ফেসিং চ্যালেঞ্জেস রিলেটেড টু ওবেসিটি অ্যান্ড আনহেলদি ইটিং হ্যাবিটস। আমাদের বর্তমান, আমি যেহেতু বাংলাদেশি, আমি বাংলাদেশিদের নিয়ে এই কথা বলছি, তাদের হেলথ ইস্যুগুলো নিয়ে এই কথা বলছি। তো এখানে কি আসতেছে, আমরা এখন ম্যাক্সিমাম বাচ্চা স্কুলে, আমার বাচ্চা স্কুলে পড়ে, স্কুলে যাই দেখি ম্যাক্সিমাম বাচ্চা ওবেস। কারণ কি? আনহেলদি ডায়েট, কিছু ইয়ে থাকে, হরমোনাল ইমব্যালেন্সও থাকে, ওগুলো ডিটেলসে কথা বলবো। তো এই ওবেস বাচ্চা কাছে আমরা একদম ম্যাক্সিমাম, যদি ক্লাসে 50 জন স্টুডেন্ট আছে সেখানে দেখা যাবে 35 মানে প্রায় 35টা বাচ্চাই একটু বেশ হেলদি হয়। এটা হওয়ার কারণ ল্যাক অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি। বাচ্চারা কি করে, ঘুম থেকে উঠলো, স্কুলে গেল, আসলো, খাবার দাবার রেডি পেলো, আবার খেয়ে আবার ঘুমালো, এরকম কোনো খেলাধুলা নাই, কোনো অ্যাক্টিভিটিস নাই, ঘুম খাওয়া পড়া ছাড়া যেন আর কোনো কাজ নেই। তো এই জন্য ওবেসিটি আসতে বাধ্য হয়। তারপর ওবেসিটি থেকে আস্তে আস্তে ইনসুলিন রেজিস্ট্যান্ট, তারপর টাইপ 2 ডায়াবেটিস। এখন 3-4 বছরের বাচ্চারও এরকম ডায়াবেটিস দেখা যায়। আপনারা পেয়েছেন কিনা আমি জানি না, তবে আমরা দেখছি অনেক এরকম। আচ্ছা, সোশ্যাল হেলথ। সোশ্যাল হেলথের মধ্যে এখানে চাইল্ড ম্যারেজ, যদিও মানে বাল্যবিবাহ আমাদের বাংলাদেশে এখন তেমন একটা দেখা যায় না, একদম রুরাল এরিয়াতে হয়তো বা হয়, তাও সেগুলো অনেক কমে গেছে। Child marriage has devastating health consequences, including unwanted pregnancy and increased risk of maternal mortality. তো চাইল্ড ম্যারেজের প্রথম যে ইস্যুটা আসে সেটা হচ্ছে আর্লি প্রেগনেন্সির ক্ষেত্রে। ওই বাচ্চাটাই একটা বাচ্চা, তার মধ্যে আর্লি ম্যারেজের কারণে সেও একটা মানে বাচ্চা ক্যারি করতে থাকে। তো এটা তো তার জন্য ম্যাটারনাল মর্টালিটি মানে হচ্ছে মাতৃমৃত্যুর জন্য এটা একটা অনেক বড় কারণ। তারপরে আসে ফিমেল জেনিটাল মিউটিলেশন বা কাটিং। এটা আমাদের দেশে নাই, এটা একটা ট্যাবু ধরনের কিছু, এটা আপনারা পড়ে নিন বা একটু জার্নাল দেখে নিন। ল্যাক অফ অ্যাক্সেস টু সেক্সুয়াল অ্যান্ড রিপ্রোডাক্টিভ হেলথ সার্ভিসেস, বিশেষত যেই এরিয়াগুলাতে ধার্মিকতাকে নিয়ে একটা পর্যায়ে চলে যায়, মানে মূর্খতার পর্যায়ে চলে যায়, তখন দেখা যায় কি এরকম রিপ্রোডাক্টিভ হেলথ নিয়ে যে এডুকেশন থাকে এগুলো অনেকটা দূরে চলে যায় স্টুডেন্টদের থেকে। স্কুলে বোঝানো টিচারদের মানে এটা যেন একটা লজ্জার বিষয়, এরকম একদম লুকানোর বিষয়, কিন্তু না, এইটারও সেফ মেনটেন করে না বাচ্চাদেরকে অবশ্যই বুঝাতে হবে যে কোনটা দরকার কোনটা দরকার না, কোনটা গুড এবং কোনটা বেড, এটা আমাদের বাচ্চাদেরকে বুঝাইতে হবে। এই জন্যই কিন্তু বাচ্চার হ্যারাসমেন্ট হয়, যে অ্যাবিউজ গুলা হয়, বাচ্চারা বলতে পারে না। কিন্তু আমরা যদি তাদেরকে আগে থেকে শিখিয়ে দিতে পারি, বুঝিয়ে দিতে পারি এই 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 হেলথ সার্ভিস গুলা যেগুলা বাচ্চাদের বোঝানো উচিত, তাহলে কিন্তু এগুলো অনেকটা এড়ানো সম্ভব হয়। বাচ্চারাও বেশ থাকে, কনসিয়াস থাকে, বুঝতে পারে। বাচ্চা কিন্তু আমি শুধুমাত্র যে ছোট বাচ্চা তা বলছি না, আমি কিন্তু 1 থেকে সেই 12 পর্যন্ত বলছি, পিউবার্টি এজের আগ পর্যন্ত বলছি। তো তারপরে আসতেছে এখানে পোভার্টি অ্যান্ড সোশিও ইকোনমিক ফ্যাক্টরস। পোভার্টি অ্যান্ড সোশিও ইকোনমিক ফ্যাক্টরস
deprives disparities can accessible health problems and limit girls access to care. এটা হয়, এটা বিশেষত এখনো দেখা যায় যে এক ঘরের ছেলে বাচ্চা একটা, মেয়ে বাচ্চা একটা, প্রায়োরিটি দেখা যায় ছেলে বাচ্চাটাকেই বেশি দেওয়া হয়। সেটা কাদের ক্ষেত্রে হয়? যারা নাকি একটু লোয়ার ক্লাসের, যারা এডুকেটেড পার্সন মানে ইলিটারেট যারা, তারা এই জিনিসটা করে বেশি, যে ছেলেকে বেশি যত্ন নিলে সে এক সময় দেখবে, এইরকম একটা চিন্তা ভাবনা। এটা ইলিটারেট পার্সনদের ক্ষেত্রে। কিন্তু যারা এডুকেটেড, হ্যাঁ লিটারেট যারা, তারা কিন্তু এইসব চিন্তা ভাবনায় নাই, তারা সমানভাবে দেখে। আচ্ছা, এবার মেন্টাল হেলথে আসি। Depression and anxiety. Girls may experience higher rates of depression and anxiety, often linked to social factors. এখানে কি বলছে? মেয়ে বাচ্চারা বিশেষত ডিপ্রেশনে বেশি যায়। কেন যায়? কারণ মেয়ে বাচ্চারা কিন্তু ঘরে সময় বেশি থাকে, সময়টা তাদের বেশি কাটে ঘরে। ছেলে বাচ্চারা তো বাইরে বের হতে পারে, হ্যাঁ, ফ্রেন্ডসদের সাথে মিশতে পারে। মেয়ে বাচ্চারা ঘরে থাকে, তো ঘরের নানান প্রবলেমস গুলো মেয়ে বাচ্চারা দেখে, এবং এগুলা যখন কারোর সাথে শেয়ার করতে না পারে, এগুলো তাদের এনজাইটির কারণ হয়, ডিপ্রেশনের কারণ হয়। তারপর আবার যখন স্কুলে যায়, এই যে একটু আগে যেমন ওবেসিটি নিয়ে কথা বললাম, বাচ্চা একটু হেলদি হয়ে গেল, ওইগুলারে নিয়েও কিন্তু বুলিং করা হয়। যেমন bullying and violence. Girls can be victims of bullying and violence and abuse, which are significant impacts on their mental health. এটাও কিন্তু বাচ্চার মেন্টাল হেলথের জন্য খুব রিস্ক ফ্যাক্টর। তাকে এনজাইটিতে ফেলে দিবে, তাকে ডিপ্রেশনে পর্যন্ত নিয়ে যাবে। এই বুলিং হয়ে হয়ে দেখা যায় অনেক বাচ্চা সুইসাইড পর্যন্ত করে ফেলে, বাচ্চা কিন্তু। আর এখানে তারপর আসতেছে চাইল্ড ম্যারেজ, এটা নিয়ে একটু আগেই বললাম। আচ্ছা, এক্সপোজার টু ভায়োলেন্স। এই যে একটু আগে বললাম মেয়ে বাচ্চাগুলা ঘরে বেশি থাকে, তো এরা কি দেখে? ঘরের প্রত্যেকটা জিনিস তারা নোটিস করতে পারে। ঘরে যদি কোনো ডোমেস্টিক ভায়োলেন্স চলে হয়, সেটাও কিন্তু ওই মেয়ে বাচ্চাটা দেখতে পাচ্ছে, এবং সেও আস্তে আস্তে সে কি হয়, মেন্টালি এন্ড ফিজিক্যালি কি হয়, ভীতু হয়ে যায়, অনেক 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 ভীতু হয়ে যায়। এটা তার মানে সাইকোলজিক্যাল হেলথের জন্য অনেক একটা বড় জব। ইটস ইম্পর্টেন্ট টু নোট দ্যাট দিস ইস্যুস আর ইন্টারকানেক্টেড। এই যেমন সামাজিক বলি, হ্যাঁ, পারিবারিক বলি, তারপরে যদি ইয়ে বলি, মানসিক বলি, সবগুলাই কিন্তু ইন্টারলিঙ্ক, একটা আরেকটার সাথে কানেক্টেড। এই ভায়োলেন্স গুলা, ডোমেস্টিক ভায়োলেন্স গুলা, যে বাবা মার মধ্যে যদি খারাপ সম্পর্ক থাকে, সেই ঘরে কিন্তু যে বাচ্চা বড় হচ্ছে, তারা কিন্তু কখনো গ্রোন আপ চাইল্ড হতে পারে না, তারাও টিমিড হয়। এমনকি পরবর্তীতে তাদের মধ্যে এই টেন্ডেন্সি গুলাই কাজ করে যে সম্ভবত লাইফ এরকমই এবং এভাবেই চলতে হবে, তারা খুব কনজেস্টেড হয়ে যায় খুবই। তো এটা আলটিমেটলি খারাপের দিকে নিয়ে যায় বাচ্চাটাকে। আচ্ছা, ওই গেল হচ্ছে সামাজিক মানসিক ওগুলা। এখন কিছু ডিজিজ নিয়ে কথা বলি। বাচ্চাদের বিশেষত মেয়ে বাচ্চাদের কিছু কমন ডিজিজ, সাম ডিজিজেস, ইনফেকশাস ডিজিজ, লাইক কি আপার রেসপিরেটরি ইনফেকশনস, কোল্ড, ফ্লু, টনসিলাইটিস, এগুলা হয়। গ্যাস্ট্রোএন্টারাইটিস, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনস, ওটাইটিস মিডিয়া মানে মিডল ইয়ার ইনফেকশন, স্কিন ইনফেকশনস, ইমপেটিগো, ফাঙ্গাল ইনফেকশনস লাইক টিনিয়া। এই প্রবলেমগুলা বাচ্চারা খুব তাড়াতাড়ি ক্যাচ করে। যে ঠান্ডার সমস্যা, পেটের সমস্যা, হ্যাঁ, এইগুলা। কারণ ওই যে স্কুলে যায়, হাবিজাবি খায়, তো গ্যাস্ট্রোএন্টারাইটিস হয়ে যায়। তারপর যদি প্রপার ইউটিআই হয়, যখন প্রপার কি না জানে, হাইজিন না বুঝে, তখন কিন্তু তাদের ওই বাচ্চাদের ইউটিআই হয়ে যায়। আর মেয়ে বাচ্চাদের তো ইউটিআই হওয়ার চান্স একটু বেশি থাকে, কারণ তাদের ইউরেথ্রা ছোট থাকে। এই জন্য ইনফেকশনটা খুব তাড়াতাড়ি গ্রো করে ফেলে ব্লাডারে। আচ্ছা, তারপর আরো কি আসতেছে? ওটাইটিস মিডিয়া, এই যে কানের মধ্যে ইনফেকশন হয়, স্কিনের মধ্যে এই যে পরিষ্কার পরিচ্ছন্ন না থাকার কারণে। তারপর আরো যে এরকম কন্টাজিয়াস যে ডিজিজ গুলা, সচেতনতার অভাবে এগুলা কিন্তু মেয়ে বাচ্চাদের বা বাচ্চাদের হয়। আচ্ছা, জেনেটিক এন্ড কনজেনাইটাল ডিসঅর্ডারস। একটু আগে কি দেখলাম আমরা? সাম ডিজিজ দেখলাম। এইবার দেখি আমরা জন্মগতভাবে, হ্যাঁ, বংশগতভাবে, পারিবারিকভাবে কিছু ডিজিজ বাচ্চাগুলা নিয়ে আসে। তার মধ্যে দেখেন এখানে ছবি শো করে রাখছে আমি দুইটা। একটা হচ্ছে ডান পাশে যেটা, এটা হচ্ছে টার্নার সিনড্রোমের বাচ্চা। ছোটবেলায় এরকম বাচ্চা দেখলে বাবা মা অথবা আত্মীয় স্বজন তেমন একটা নেয় না, হ্যাঁ, আমলে নেয় না, অথবা বুঝতেই পারে না অনেকে। পরবর্তীতে দেখা যায় বাচ্চাগুলা কি হয়, একটা পর্যায়ে গিয়ে তাদের ডেভেলপমেন্ট অ্যারেস্টেড হয়ে যায়। সাথে আরো কি হয়,
লো ডেভেলপমেন্ট হয়, তারপরে তাদের এমনকি ইনফার্টিলিটি পর্যন্ত হয়, কারণ তাদের জেনেটিক কোডিংই তো ঠিক থাকে না। ক্রোমোজোমাল যে কোডিং থাকে বাচ্চা মায়ের পেটের থেকে যেগুলো নিয়ে আসে এগুলোই তো ঠিক থাকে না, তো ও আর কি রকম হেলদি হবে। তারপরে আরো কি আসতেছে, কনজেনিটাল অ্যাড্রিনাল হাইপারপ্লেসিয়া। আমাদের কিডনির উপরে যে দুইটা গ্ল্যান্ড আছে, অ্যাড্রিনাল গ্ল্যান্ড, ওগুলার বড় হয়ে যাওয়া। তো ওগুলা বড় হয়ে যাওয়া মানে কর্টিসল ঠিকভাবে প্রডিউস না হওয়া। আলটিমেটলি কি হয়, কিডনি প্রবলেমস আসে, হার্ট প্রবলেম আসে, এরকম নানান প্রবলেম আসবেই। কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম, নিচে দেখেন বাচ্চাটার ছবি দিয়ে রাখছি। হাইপোথাইরয়েডিজম হলে পরে কিরকম বাচ্চা হয়, এইরকম বাচ্চা দেখলেও কিন্তু প্রথমে কেউ অতটা আমলে নেয় না যদি ঘরে ডেলিভারি হয়। আমি আমার গত ক্লাসে গর্ভপাতের যে ক্লাস করেছিলাম সেখানেও কিন্তু বারবার বলেছি যে হোক সেটা ডেলিভারি, হোক সেটা মিসক্যারেজ, হোক সেটা অ্যাবর্শন, অবশ্যই সেগুলা যেন হসপিটালাইজেশন অবস্থায় হয়। ঠিক আছে, ওইখানে স্বাস্থ্যেরও ব্যাপার থাকে, হাইজিনেরও ব্যাপার থাকে, অনেক কিছু থাকে। তো এই বাচ্চাটা যদি, যেই বাচ্চাটা এখানে শো করা আছে দেখেন, এই বাচ্চাটা যখন হাসপাতালে হবে ওকে কিন্তু সাথে সাথেই ডাক্তার অনেক রকমের টেস্ট দিয়ে দিবে। তো দিয়ে দিলে কি হবে, তখনই ডায়াগনোসিস হয়ে যাবে যে তার কি প্রবলেম আছে। যদি না করা হয়, ঘরে ডেলিভারি হয়, তখন কিন্তু জানবে না, বলবে যে বাচ্চা মানুষ এরকম দেখাচ্ছে, ঠিক হয়ে যাবে আস্তে আস্তে, ঠিক হয়ে যাবে। এটাই কিন্তু বলে, স্বভাবত এটাই বলে যে না ঠিক হয়ে যাবে আস্তে আস্তে, ঠিক হয়ে যাবে। আসলে কি হয়, আদতে হয় না। এই বাচ্চাগুলো পরবর্তীতে বাবা মায়ের জন্য অনেক বড় একটা বার্ডেন হয়ে যায়, অনেক burden হয়ে যায়। আচ্ছা, এইটা গেল। আমি ছবি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে দেখলে পরে আপনারাও বুঝতে পারবেন, কারণ অনেকে অনেক কিছু হয়তো মানে বিশেষ করে দেখা যায় আমরা যারা হোমিওপ্যাথ আমরা মনে করি যে মেডিসিনস মানে ম্যাটেরিয়া মেডিকা রেপার্টরি ওর মধ্যে সীমাবদ্ধ থাকলেই হয় না। আপনার কাছে একটা পেশেন্ট যখন আসবে, ওই পেশেন্ট দেখেও কিন্তু আপনি বুঝতে পারবেন যে তার কি প্রবলেম। আমরা কিছু হলে বলি যে রোগীর ট্রিটমেন্ট দেয়, রোগের ট্রিটমেন্ট দেয় না। আপনি যদি রোগ সম্পর্কে না জানেন তাহলে ট্রিটমেন্টটা কিভাবে দিবেন? আর এখন যে মডার্নাইজড সবকিছু, যে একটা মানুষ যখন আসে, বাচ্চা নিয়ে আসুক, নিজের জন্য আসুক, অনেকগুলো টেস্ট রিপোর্ট নিয়ে আসে, অন্য জায়গা থেকে হয়ে আসে, কোনো দেখা যায় কোনো সলিউশন হচ্ছে না, তখন আমাদের কাছে আসে। আসার পর যখন আমাদেরকে রিপোর্ট গুলো শো করে, আমরা যদি না বুঝতে পারি তখন কিন্তু এটা আমাদের একটা অনেক বড় লজ্জার কারণ হয়ে যাবে। এই জন্য এগুলো আমাদের অবশ্যই সবসময় এগুলো আপডেট থাকতে হবে, জার্নাল নিয়েও, পড়ালেখা নিয়ে, সবকিছু নিয়ে। শুধু ম্যাটেরিয়া আর রেপার্টরি নিয়ে বসে থাকলে হবে না। আচ্ছা, এবার আসি আমরা গাইনোকোলজিক্যাল অথবা এন্ডোক্রাইন ইস্যুস, এগুলো নিয়ে বলি। প্রথমে আসছে লেবিয়াল এডহেশন। ছবিতে দেখেন আপনারা, লেবিয়াল এডহেশন বলতে কি বোঝায়? বাচ্চা হলো তো তো ওই যে ঘরে ডেলিভারি হলে যে দায়ী, সে কিন্তু বুঝতে পারে না যে লেবিয়াল এডহেশন হয়ে আছে, বলে যে ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। এদিকে বাচ্চার কিন্তু ইউরিনেশন প্রবলেম হতে পারে, পরবর্তীতে সে যখন বড় হবে তার হাইমেন ঢেকে আছে, তার ইউরেথ্রাতে প্রবলেম আসতে পারে, মানে বারবার ইনফেকশন হতে পারে, এগুলা কিন্তু হতে পারে। এখন এই বাচ্চাটা যখন হসপিটালে ডেলিভারি হবে তখন কিন্তু সাথে সাথে তাকে চেক করা হয়। হ্যাঁ, এটারে কি টেস্ট যেন বলে, আচ্ছা মনে আসতেছে না। তো এই চেক করার কারণে বাচ্চা সুস্থ কি অসুস্থ সেগুলা সবগুলাই কিন্তু কাউন্টিং এ চলে আসে। তখন এই যে এডহেশনটা, লেবিয়াল এডহেশনটা, ওইটা কি করে, সাথে সাথে ওর একটা অয়েন্টমেন্ট দিয়ে দেয়, ক্রিম দিয়ে দেয়, ইয়ে জাতীয়, স্টেরয়েড জাতীয়। ওইটা দিলে একসময় দেখা যায় কি এই লেবিয়াল এডহেশনটা ছুটে যায়। কিন্তু যদি ঘরে হয় বাচ্চাটা, তখন হয়তো বা অত কেয়ার দেওয়া হচ্ছে না, আমাদের কাছে আসে, আমার কাছে আসছে, আমি জানি। তো তখন কি হয়, যদি অনেকটা দেরি হয়ে যায়, দেখা যায় আলটিমেটলি একটা ছোট্ট অপারেশন করে এটাকে ক্লিন করা লাগে। যদি সেটা না হয়, আমাদের ওষুধ দ্বারা যদি তাড়াতাড়ি আসে, আমরা ওষুধ দিয়েও এটার একটা সলিউশন আনতে পারি। বিশেষত যে হরমোনাল যে আমাদের সার্কোড গুলো আছে ওগুলা দিয়ে এই প্রবলেমস গুলো সর্ট আউট করা যায় খুব ইজিলি। আচ্ছা, তারপরে আসতেছে প্রিকশাস পিউবার্টি বা আর্লি পিউবার্টি। আমরা মানে জানি যে 12 বছর বয়সে অথবা তারপরে গিয়ে পিউবার্টি হবে, বা ফার্স্ট যে মেন্সেস, মেয়ে বাচ্চাদের ফার্স্ট মেন্সেস হওয়ার কথা, কিন্তু এখন কিন্তু তা হয় না, 9 বছরই হয়ে যায়। এটাকে আর্লি পিউবার্টি বলে, 9 বছরই এই মেন্সেস বা পিরিয়ড শুরু হয়ে যায়। তো এই প্রিকশাস পিউবার্টিটা কেন হয়? আমাদের খাবার দাবার, আমাদের লাইফস্টাইল, আমাদের বাবা মায়ের হেলথ কন্ডিশন, এগুলা সবগুলাই কিন্তু এই আর্লি পিউবার্টির জন্য দায়ী। যেমন
যদি ওই বাচ্চাটার মা খালাদের ফুফুদের যদি এরকম আর্লি পিউবার্টির কোনো হিস্ট্রি থাকে তাহলে এই বাচ্চাটার হবে, অথবা এই বাচ্চার মায়ের যদি হরমোনাল কোনো প্রবলেমস থেকে থাকে তাহলে এই বাচ্চাটার এটা হবে, এটা স্বাভাবিক, এগুলা হতে পারে। এই জন্য আমাদের কাছে যখন আসবে আমরা আমরা কিন্তু হিস্ট্রি নেই, খুব ডিটেলসে হিস্ট্রি নেই, এগুলা চলে আসে। তাহলে যদি প্রাইমারি স্টেজে থাকে, ফাংশনাল স্টেজে থাকে, আমাদের ওষুধ কিন্তু সেটাকে কারেক্ট করে দিতে পারে, মানে কিওর করা যেটাকে বলে, কারেকশন করে দিতে পারে। তারপরে আসছে কি ভেজাইনাইটিস। ভেজাইনাইটিস নিয়ে যদি বলি, দেখেন মানে হচ্ছে ভেজাইনাল ইনফ্লামেশন হয়ে যাওয়া। আচ্ছা, ইনফ্লামেশন কেন হয়েছে? হতে পারে এটা কোনো ইনফেকশনের জন্য, অথবা এটা হতে পারে কোনো ফরেন বডির জন্য, হতে পারে এটা অ্যাবিউজের জন্য। কারণ চাইল্ড তো, বাচ্চাটাকে যদি আমি না শিখালাম কোনটা গুড টাচ কোনটা ব্যাড টাচ, তখন তাকে যদি কেউ ব্যাড টাচ করে, তখন যদি এই প্রবলেমস গুলো আসে, তখন আমরা কি করতে পারি, এগুলা খুঁজে খুঁজে বের করে তাকে কিন্তু সলিউশন আনতে পারি, এবং সেক্ষেত্রে আমরা বাবা মাকেও কাউন্সেলিং করতে পারি, বুঝাইতে পারি এবং আগায় দিতে পারি অনেকটা, যে না এইরকম হওয়া চলবে না, এই ভেজাইনাইটিস কেন হচ্ছে, এই কারণে হচ্ছে, এখন আপনার বাচ্চাটা কেন হয়েছে, এগুলা খুঁজে বের করে আমরা তাকে আরাম দিতে পারি বা সলিউশন আনতে পারি। আচ্ছা, তারপরে আসতেছে লিউকোরিয়া। এই প্রবলেম গুলো নিয়ে খুব আসে। লিউকোরিয়া মানে সাদা স্রাব বাচ্চাদের। তো এটা যদি পিউবার্টির আগে হয়, মানে পিরিয়ড শুরু হওয়ার আগে যদি লিউকোরিয়া হয়, এটা কোয়াইট ন্যাচারাল, এটা ন্যাচারাল হতেই পারে। মানে পিউবার্টির আগে হয়, লিউকোরিয়া হয়, এটা হতে পারে। কিন্তু এটা যদি পিউবার্টি এজের আগে, অনেক আগে হয়, 4-5 বছরে যদি হতে থাকে এবং সেটা কনস্ট্যান্ট এবং সেটা গ্রিনিশ অথবা অর্ডার এরকম, মানে খুব বাজে গন্ধ, ইচিং, এগুলা যদি থাকে, তখন কিন্তু এটা অবশ্যই অবশ্যই একটা বড় অসুস্থতার লক্ষণ, যেটা বাচ্চাকে পরবর্তীতে অনেক বড় ডিজিজ কন্ডিশনে নিয়ে যেতে পারে। আচ্ছা, লিউকোরিয়া এই গেল আমাদের। এবার নিউট্রিশনাল আর গ্রোথ ডিসঅর্ডার্স, পুষ্টি আর হচ্ছে যে বাচ্চার বেড়ে ওঠা, গ্রোথ ডিসঅর্ডার্স, এগুলোর মধ্যে মেইন কি কি থাকে? মেইন থাকে হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। ওই যে বাচ্চাকে ঠিকভাবে খাবার দেওয়া না দেওয়া, এটা হতে পারে পোভার্টির জন্য, আবার হতে পারে অবহেলার জন্য, আবার হতে পারে বাচ্চাটার কোনো অ্যাবনর্মালিটিস এর জন্য, অসুস্থতার জন্য। থ্যালাসেমিক পেশেন্ট হলে তো এরকম অনেক রকমের সমস্যা হতে পারে। তারপরে আসতেছে কি রিকেটস ডিউ টু ভিটামিন ডি ডেফিসিয়েন্সি, এগুলা পেটে থেকে নিয়ে আসে অনেক সময় প্রবলেমস গুলো। হেডেক, হেডেকটা কেন হয়? যেমন এনিমিক বাচ্চাদের হেডেক থাকেই থাকে। এখন এই হেডেক কিন্তু কনস্ট্যান্ট যদি হতেই থাকে, এটা মেনিনজাইটিসেরও কারণ হতে পারে, এটা ব্রেন টিউমা মানে ওই যে গ্লিওমার কারণও হতে পারে, বড় বড় কোনো অসুখের কারণেও কিন্তু এই হেডেক হতে পারে। আবার নিউট্রিশনাল ডিফেক্টের জন্য হতে পারে, মানে খাবার দাবারের অভাবে, হ্যাঁ, ঠিকভাবে প্রপার যদি তাকে নিউট্রিশন না দেওয়া হয়, তখন কিন্তু তার এটা হতে পারে। আচ্ছা, এবার আসি স্কিন কন্ডিশনে। স্কিনে বাচ্চাদের কি দেখতে পাই? ম্যাক্সিমাম একজিমা দেখতে পাই, ছোট বাচ্চাদের ডাইপার র্যাশ হয়, যে 1 থেকে যে টোডলার এজটা, তখন তাদের ডাইপার র্যাশ হয়। তারপর মোলাস্কাম কন্টাজিয়াসাম, এটাও দেখতে পাই। তারপর ওয়ার্ডসটা, হ্যাঁ এখন তো ওয়ার্ডস অনেক বাচ্চাদের অনেক পাওয়া যায়, ফেসের মধ্যে দেখতে পাই অনেক রকমের ওয়ার্ডস, তারপরে হাতে, তারপরে জেনাইটাল এরিয়াতে ছোট ছোট এরকম অনেক ওয়ার্ডস দেখতে পাই। এগুলো স্কিন কন্ডিশন বাচ্চাদের থাকে, এগুলো আমরা কিন্তু অনেক ইজিলি ডিল করতে পারি। আচ্ছা, তারপরে আসি বিহেভিয়ারাল এন্ড ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার, এএসডি বা এডিএইচডি। এএসডি মানে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার, এডিএইচডি অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার। এডিএইচডি নিয়ে বা এএসডি নিয়ে কিন্তু আমাদের হোমিও স্টাডিতে ক্লাস হয়েছে, আমাদের শ্রদ্ধেয় তারেক স্যার এটা নিয়ে ক্লাস করেছেন, আপনারা ওই ক্লাসটা শুনে নেবেন, অনেক ভালো ক্লাস ছিল আমাদের। হোমিওপ্যাথি পড়তে হলে বা জানতে হলে আমাদের হোমিও স্টাডির কিন্তু বিকল্প নাই। এত মানে ভালো ভালো ক্লাস নেওয়া হয়, বিশেষত বড় বড় স্যারেরা যে ক্লাস নেন, কনস্টিটিউশনাল মেডিসিন নিয়ে যারা বলেন, যেমন আমাদের লিপটন স্যার বলেন, তারপর আমাদের ফিরোজ স্যার বলেন, আমাদের তারিক স্যার বলেন, এগুলা কিন্তু আমরা যদি প্রপারলি শুনি, একসাথে একবারে শুনে তো সব শেখা যায় না, প্রপারলি ধাপে ধাপে শুনতে থাকি, বারবার শুনতে থাকি, এগুলো আমাদের মাথায় চলে আসবে। তো ঠিক এরকমই এএসডি এডিএইচডি এটা নিয়ে ক্লাস আছে, আপনারা সেটা শুনে নেবেন, দেখে নেবেন, স্যার ডিটেলস ক্লাস নিয়েছিলেন। আচ্ছা, তারপর অ্যাংজাইটি অর আর্লি চাইল্ডহুড ইমোশনাল ডিসঅর্ডার,
ওই যে বাচ্চাটা ডিপ্রাইভড ফিল করা, হ্যাঁ, তারপরে অ্যাবান্ডন্ট ফিল করা, হ্যাঁ, সেই খাওয়া তার ভিতরে যে না আমি একা, আমাকে ভালোবাসে না, মা ভালোবাসে না, বাবা ভালোবাসে না, আমার রিলেটিভস আমাকে দেখতে পারে না, এরকম অনেক রকমের এংজাইটি ছোট বয়সে কিন্তু বাচ্চাদের গ্রো করে যায়। তখন তার মেন্টাল হেলথ কি ভালো থাকে? কখনোই না। এবার আসেন আমাদের হোমিওপ্যাথিক অ্যাপ্রোচে। আমি প্রিসাইসলি একদম যেগুলা খুব কমনলি ইউজ হয়, আজকে আমি কোনো আনকমন মানে রেমেডি রাখিনি, সব কমন রেখেছি, কারণ বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় ম্যাক্সিমাম কনস্টিটিউশনাল প্রেসক্রিপশন করা লাগে। তো ওই বাচ্চা যদি ওই কনস্টিটিউশনে থাকে আমাদের মেডিসিনের, আমরা কিন্তু শুধু যে ওই একটা প্রবলেম নিয়ে আসছে ওটা সেরে যায় তা না, তার আরো অন্যান্য অনেক প্রবলেম যেগুলো থাকে, যেগুলো হয়তো আমরা জানিও না বা মা বলে নাই, বাচ্চার মা বলে নাই, সেগুলোও সেরে যায়। তো আপার রেসপিরেটরি ইনফেকশনের যদি বাচ্চা নিয়ে আসে, সেক্ষেত্রে আমরা প্রথমত অ্যাকোনাইটকে দেখতে পারি। অ্যাকোনাইটকে দেখতে পারি যদি বাচ্চাটা অ্যাকোনাইটের হয়। অ্যাকোনাইট কিন্তু কনস্টিটিউশনাল মেডিসিন। তো এখানে কি থাকে, সেই সাথে কি থাকে, রেসপিরেটরি ইনফেকশনের সাথে থাকে সাডেন অনসেট আফটার কোল্ড এক্সপোজার। গরম থেকে হঠাৎ ঠান্ডায় গিয়ে যেই তার যে ঠান্ডা লেগে যাওয়া, তখন তার হাই ফিভার হওয়া, তারপর রিটার্ডেড ইউরিনেশন, তারপর তার মধ্যে একটা রেস্টলেসনেস থাকে, মানে মৃত্যু ভয়। ছোট বাচ্চা তো হয়তো সেটা বলতে পারবে না, কিন্তু তার মধ্যে একটা চরম রেস্টলেসনেস থাকে এবং হাই ফিভার থাকে। ফিভার মানে একদম 102, 3, 4 এরকম কিন্তু হাই ফিভার থাকে। তখন আমরা অ্যাকোনাইটকে চুজ করতে পারি সেই বাচ্চাটার ক্ষেত্রে। তারপরে আসি বেলাডোনা। বেলাডোনা নিয়ে হাই ফিভার উইথ রেড ফেস। বেলাডোনা মানেই তো রেড ফেস। রেড ফেস থাকবে, হাই ফিভার থাকবে, থ্রবিং পেইন, দপদপানি যে ব্যথা, এবং তার থাকবে কি ড্রাই হিট থাকবে। আমরা এখন এটা দেখে আসছি ওখানে কিন্তু প্রচুর ঘাম হয়, আর এখানে বেলাডোনা কিন্তু ঘাম নাই, ড্রাই হিট, অনেক শুষ্ক থাকবে এবং গরম থাকবে অনেক। বেলাডোনা এমনিতেও জ্বর ছাড়াও কিন্তু হট পেশেন্ট, কেউ ধরলে পরে ওর গায়ে হাত দিলে বলবে যে না তোমার কি জ্বর, কিন্তু তার জ্বর নেই এরকম। তাহলে তার যখন জ্বর আসবে 102, 3, ইনফেকশাস ফিভার তো সবসময় হাই ফিভার হয়। হুম তো তখন তাকে ধরলে মনে হবে কি তার অনেক অনেক জ্বর, অনেক বেশি জ্বর, তো সেটা কি ড্রাই হিট। তারপরে আসি পালসেটিলা নিয়ে। পালসেটিলাতে কি আসছে, ঠিক ইয়েলো গ্রিনিশ ডিসচার্জ। এই যে রেসপিরেটরি ইনফেকশনের পরে তার যদি কফটা স্পুটাম যেটা, সেটা যদি গ্রিনিশ হয়, ইয়েলোইশ হয় ডিসচার্জটা, তখন আমরা কিন্তু পালসেটিলাকে একবার ভাববো অবশ্যই। তার আর পালসেটিলার মধ্যে কি থাকে, একটা ক্লিনজিনেস থাকে, মানে মায়ের সাথে যার সাথে আসছে ই থাকে। অসুস্থ থাকলে তো তখন তো আর এরকম অ্যামিয়েবল থাকে না যে মিষ্টি করে হাসবে, দেখলেই আমরা বুঝে যাবো যে পালসেটিলা। না, অসুস্থ থাকলে তো আর এগুলা দিবে না, কিন্তু খুব মা ঘেঁষা হয়, বা যার সাথে আসছে তার সাথে এরকম অবস্থায় থাকে যে আমরা দেখলে পরে বুঝতে পারবো সে খুব ক্লিনজি। হ্যাঁ, আর বেটার থাকে কি সে ওপেন এয়ারে। এটা তো পালসেটিলার একটা বেশ বড় সিমটম, যে তার মধ্যে সে ওপেন এয়ারে গেলে খুব ভালো ফিল করে, তার অসুস্থতা কমে আসে। তারপরে আসছি গ্যাস্ট্রোএন্টেরাইটিস, মানে পেটের নানান প্রবলেম যেগুলা, সেগুলোর মধ্যে বাচ্চারা যেমন স্কুলে গিয়ে হাবিজাবি খায়, টিফিনের সময় স্কুলের যেই ক্যান্টিন থাকে সেখান থেকে কিনে খায়, অথবা শখ করে খায়, শখ করে মা বাবা অনেক সময় অনেক কিছু কিনে দেয়, ওগুলা খেয়েও কিন্তু পেটের নানান সমস্যা হয়। এবং এই যে এই প্রবলেমগুলা, ছোট প্রবলেমগুলা যদি তখন দেখা না হয়, আস্তে 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 তার মেন্টাল, ফিজিক্যাল, অন্যান্য হেলথ, সোশিওলজিক্যাল যে হেলথ গুলা, ওইগুলার কানেক্টেড হয়ে একটা পর্যায়ে গিয়ে কিন্তু আলসার ডেভেলপ করে যায়। আর টাইফয়েড তো একদম কমন মানে ইস্যু হয়ে যায় তখন, টাইফয়েড, তারপর আপনার হেপাটাইটিস কমন ইস্যু হয়ে যায়। তো এইগুলার জন্য আগে আগেই বাচ্চার বাবা মাকে অবশ্যই সিনসিয়ার হতে হবে। তো গ্যাস্ট্রোএন্টেরাইটিসে কি আসছে আমাদের, ক্যামোমিলা। ফার্স্ট চয়েস আসে ক্যামোমিলা, কারণ বাচ্চা মানুষ তো কিরকম থাকে, ইরিটেবল চাইল্ড, আর তার যে ডিসচার্জ গুলা হয়, পায়খানা গুলা ডায়রিয়া টাইপ, ওগুলো হয় কি গ্রিনিশ। আবার ক্যামোমিলার মধ্যে যে জিনিসটা, একটা গাল লাল থাকে, একটা ফ্যাকাশে থাকে, এটা কিন্তু পাওয়া যায়। যখন প্রথম হোমিওপ্যাথি পড়তাম, যখন মানে মেডিকে যখন পড়তাম, তখন বলতাম এরকম কি হয় যে এক গাল লাল থাকবে আর এক গাল ফ্যাকাশে থাকবে? হ্যাঁ হয়।
তারপরে যেমন লাইকোপোডিয়ামের ক্যালকেরিয়া কার্ভের একটা সিমটম আছে না, যে সে কনস্টিপেটেড থাকতে ভালোবাসে। এটা যেমন মানে মানতে কেমন যেন একটু লাগতো, আনইজি লাগতো, যে এটা কেমন কথা, কেউ কনস্টিপেটেড থাকলে আবার আরাম বোধ করে কিভাবে। এটা তো একটা অস্থিরতার ব্যাপার। প্রত্যেকদিন তার যদি স্টুল পাস না করা হয় তাহলে তার অস্বস্তি হওয়ার কথা, কিন্তু না, এইরকম পেশেন্ট আমরা পাই। এগুলাই তো পিকুলারিটি, যে তার মানে থাকতে ভালো লাগে, কনস্টিপেটেড থাকতে ভালো লাগে। আচ্ছা, ক্যামোমিলাতে কি একটা গাল ফ্যাকাশে থাকে আর একটা রেড থাকে। আচ্ছা, এই গেল ক্যামোমিলা। এবার আসি পোডোফাইলামে। পোডোফাইলাম কিন্তু ওই যে পেটের প্রবলেমের জন্য অনেক বড় মহা ঔষধ। কি রকম থাকে এর পেটের সমস্যার মধ্যে? পেইনলেস ডায়রিয়া থাকে। ডায়রিয়া হয় খুব, পেটের মধ্যে রামব্লিং রামব্লিং হতে থাকবে, অনেক বড় গ্যাস ট্যাস হয়ে একদম বিশাল বড় পেট, কিন্তু সেটা পেইনলেস। আবার যে স্টুল পাস করে ডায়রিয়া, সেটা আবার খুব অফেন্সিভ হয়, খুবই অফেন্সিভ। তো বাচ্চার মা যদি এসে আমাদেরকে এই এই প্রবলেম গুলা বলে, তখন আমরা কিন্তু পোডোফাইলাম সিলেক্ট করতে পারবো। তারপরে আসি আর্সেনিক। ফুড পয়জনিং এর মহা ঔষধ বা ওয়ান অফ দা বেস্ট মেডিসিন। ওয়ান অফ দা মানে আরো আছে, যেমন কার্বোবেস, অন্যান্য ওষুধ আছে, তো ওয়ান অফ দা বেস্ট। আর্সেনিকে কি থাকবে? ভমিটিং থাকবে উইথ বার্নিং ডায়রিয়া। তার মধ্যে বার্নিং থাকবে, উইকনেস থাকবে, আর কি থাকবে? এংজাইটি থাকবে, রেস্টলেসনেস থাকবে। সে আর্সেনিকের বাচ্চা এক জায়গায় বসতেই পারে না। তার যখন মানে অসুস্থতা আসে, এমনিতেই তো সে ধরেন ছোট বাচ্চা, সে একটু পরিষ্কার পরিচ্ছন্নই থাকবে, কিন্তু সে যখন অসুস্থ হয়ে যায় তখন কিন্তু সে খুব মানে পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে তো খেয়াল দেয়, সে সেই সাথে খুব খিটখিটে হয় এবং খুব রেস্টলেস হয়ে যায়। তো এই বাচ্চা, এরকম বাচ্চা যদি বা মা যদি এরকম বলে যে আমার মেয়েটার এরকম প্রবলেম বা আমার বাচ্চাটার এরকম প্রবলেম, আমরা আর্সেনিক দিয়ে বাচ্চাটাকে সুস্থ করে দিতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, এবার আসি ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, ইউটিআই। যেটা ইউটিআই এর ক্ষেত্রে প্রথমতেই মাথায় চলে আসে ক্যান্থারিসের কথা, কারণ ক্যান্থারিস বার্নিং মিকচুরেশনের বড় মেডিসিন। তো ক্যান্থারিস কিরকম, কি কি থাকবে? ক্যান্থারিসের মধ্যে থাকবে বার্নিং, কাটিং পেইন বিফোর এন্ড ডিউরিং ইউরিনেশন, মানে যখন বাচ্চাটা প্রসাব করবে তার আগে এবং করার সময় তার খুব বার্নিং হবে, এবং বার্নিংটা কি কাটিং টাইপ, একদম সেই কষ্টদায়ক। আবার কি হয়, তার ব্লাডারে ইউরিন আসলো কি আসলো না, বা অল্প একটু আসলো, সাথে সাথে তার একটা আর্জিং থাকে, মানে এই বুঝি ব্লাডার ফুল হয়ে গেছে, আমাকে করতেই হবে, এখন ইউরিন পাস করতে হবে। বারবার সে টয়লেটে যায় ইউরিন পাস করার জন্য, কিন্তু গিয়ে দেখে কি সেই অল্প, আর সেই ওই অল্পটুকু ইউরিন পাস করতে গিয়ে তার যেই কাটিং বার্নিং পেইন হয়, সেটা একদম খুবই কষ্টদায়ক হয়। আচ্ছা, এবার আসি এপিসমেলে। এপিসমেলে কি থাকে? স্ক্যান্টি ইউরিন থাকে, অল্প ইউরিন থাকবে, সাথে স্টিংিং পেইন, যেটা এপিসের একটা বেশ বড় লক্ষণ। তো ওর কি হবে বা খারাপ হয় কিসে? গরমে। ওই বাচ্চা খুব মানে গরমে খুব কষ্ট পাবে, স্ক্যান্টি ইউরিন হবে, আর পেইনটা থাকবে স্টিংিং পেইন, সাথে থার্স্টলেস। এপিস কিন্তু থার্স্টলেস থাকে। হ্যাঁ, তারপর সারসাপেরিলা। সারসাপেরিলাতে কি থাকবে? পেইন এট দ্য এন্ড অফ ইউরিনেশন। এই 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 কথাটা যদি এসে বলে বাচ্চার মা, যে বাচ্চা বলতেছে যে ইউরিনেশন করার পরে পরে মানে শেষে এসে বলে মা খুব কষ্ট হয়, তখন আমরা একবার সারসাপেরিলার কথা বা এদিকে তাকাবো। বাকিগুলো যদি মিলে যায়, আমি কিন্তু যেই অংশটা নিয়ে বলছি মানে ক্লিনিক্যাল ফেজটুকু বলছি, আমি কিন্তু টোটালটা বলছি না এখানে। অন্যান্য সবকিছু কিন্তু নিতে হবে, বাচ্চার হিস্ট্রি নিতে হবে, কবে কি হয়েছে না হয়েছে সব নিতে হবে, সেই সাথে ওই পেশেন্টটাকে এই মেডিসিনের সাথে যাচ্ছে কিনা সেটাও কিন্তু আমাদেরকে অবশ্যই 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 রেকটিফাই করে নিতে হবে। ক্যান্থারিসের, সে কি ক্যান্থারিসে যাচ্ছে, এপিসে যাচ্ছে, সারসাপেরিলাতে যাচ্ছে কিনা অবশ্যই কিন্তু জেনে নিতে হবে, তারপরে ওষুধ দিবে, তারপরে এই কাজ করবে। কমনলি দিয়ে দিলাম আসলো হয়ে গেল, এরকম না কিন্তু ব্যাপারটা। আচ্ছা, তারপরে আসি স্কিন ইনফেকশন এন্ড একজিমা। স্কিন ইনফেকশনের মধ্যে তো আমি একটু আগে বলে আসছি কি কি থাকতে পারে। মেডিসিনের বেলায় দেখি আমরা গ্রাফাইটিস আসে, সালফার আসে, রাস্টক্স আসে। গ্রাফাইটিসের ইনফেকশনটা কিরকম থাকে, একজিমাটা কিরকম থাকে? ক্র্যাকড ওজিং একজিমা হয়। যেই একজিমাটাই হয় বা যেই স্কিন ইনফেকশনটাই হোক, সেটা কিন্তু ক্র্যাকড হয়।
আবার সেই সাথে কি থাকে, উজিং থাকে, মানে রস পড়ার মতো থাকে, এবং রসটা কিরকম হয়, ঠিক হয়, হানি লাইক ঠিক হয়, কালারটা অনেকটা হানি লাইক হয়। আবার কোথায় হয় বেশিরভাগ, কানের পিছনে, বাচ্চাদের কানের পেছনে হয়। এটা যে বাচ্চারা গ্রাফাইটিসে, তাদের কানের পিছনে আপনি এই ড্রাই ক্র্যাকড ওজিং একজিমা পাবেনই পাবেন, সে বাচ্চাটা যদি গ্রাফাইটিসের হয়। আচ্ছা, এটা গেল গ্রাফাইটিস। সালফার, সালফারের মধ্যে কি থাকবে, ইচি, বার্নিং রেশ, ওরস হিট। সালফারের চুলকানি তো জানা কথা, কিন্তু সালফারের চুলকানির মধ্যে যদি আমরা প্রপার সালফার ইউজ না করতে পারি, পোটেন্সি যদি ঠিক না দিতে পারি, তখন কিন্তু সালফার এগ্রাভেট করে, এবং সেটা বিরাট এগ্রাভেশন হয়, এত বেশি মানে ভয়ঙ্কর এগ্রাভেশন হয়, সেটাকে ম্যানেজ করা খুব টাফ হয়ে যায়। তাহলে সালফার দেওয়ার আগে অবশ্যই 10 বার ভাববো বাচ্চাটা আসলে কি সালফারের কিনা। যেমন বাচ্চাটা গোসল করতে না চায়, কারণ কি, তার গোসলের পরে সবগুলা প্রবলেম যাই থাকুক, সেই যেই কোনো ইস্যুই থাকুক, সেগুলা বেড়ে যায়, এই জন্য ওই বাচ্চাটা কি হয়, গোসল করতে চায় না, নোংরা টাইপের থাকে, এবং সে নোংরা থেকে মনে হয় যে না আমি সেরা, আমি ভালো, আমি উচ্চ, এরকম একটা তার মধ্যে ভাব থাকে। হ্যাঁ, ইন্টেলেকচুয়াল হয় তো, তো এরকম থাকে, মানে তাকে কেউ হারাতে পারে না কথা দিয়ে, কাজ দিয়ে, এরকম। আচ্ছা, ইচি, বার্নিং র্যাশ, ওরস হিট, আর ওরস হচ্ছে বাদিং আফটার, মানে গোসলের পর। তারপরে আসি রাস্টাক্সে। হ্যাঁ, রাস্টাক্স ভেসিকুলার ইরাপশনের জন্য তো মেইন ওষুধ আমরা প্রথমেই ভাবতে পারি, যেই পানিপূর্ণ যেই ইরাপশন গুলা হয় বাচ্চাদের হাতে পায়ে, হ্যাঁ, শরীরে, তখন কিন্তু রাস্টাক্স আমরা প্রথমেই ভাবতে পারি। কিন্তু সাথে কি নিতে হবে, সেই সমস্যাটা কখন বাড়ছে, রাতে বাড়ছে কিনা, ওরস এট নাইট, মানে সন্ধ্যা দিয়েই বাড়া শুরু হয়ে যায়, শুধু রাত না, সন্ধ্যা দিয়েই বাড়া শুরু হয়ে যায়। আবার কিসে ভালো লাগে, তার একটু ওয়ার্মতে ভালো লাগে, একটু গরম দিলে, যেমন বাচ্চাটার সমস্যা হচ্ছে, সাথে বলবে যে আম্মু এখানে একটু গরম সেক দিলে, অথবা তুমি ধরে রাখলে। আমরা আবার একটু করি না অনেক সময়, যে চোখে কোনো সমস্যা হলে আমরা আবার মায়েরা কি করি, একটু সুতি কাপড় ফু দিয়ে, মানে মুখের ভাপ দিয়ে চোখে চাপ দিয়ে ধরলে যে একটা আরাম লাগে, হ্যাঁ, এটাকে বলে ওয়ার্মথ আর কি। এরকম ওয়ার্মথেও ওই বাচ্চাটা যে ইরাপশন গুলা থাকে বা স্কিন যে প্রবলেম থাকে, ওই প্রবলেম গুলা তার ভালো লাগবে, সেই সেই ওয়ার্মটা চেয়ে নেবে মায়ের কাছ থেকে। আবার বলবে কি আমাকে একটু মানে যেখানে যেখানে প্রবলেম আছে, সে বলবে যে আমাকে একটু চেপে দাও, ভালো লাগে। এটা রাস্ট্রক্সের প্রাইম সিমটমস আর কি। আচ্ছা, এবারে যাই, লেভিয়াল এডহেশন বা ভালভোভেজাইনাইটিস। আমরা একটু আগে দেখেছিলাম কিন্তু ছবিতে, যে লেভিয়াল এডহেশনটা কি রকম হয়, তাই না? যারা ছিলেন তারা তো দেখেছেন, পরে জয়েন করেছেন তারা অবশ্যই পরে ক্লাসে শুনে নিয়েন, আচ্ছা দেখেও নিয়েন। তো ভালভোভেজাইনাইটিসে অথবা লেভিয়াল এডহেশনে কি কি মেডিসিন ভাবতে পারি আমরা এখানে? ক্যালকেরিয়া, প্রথমতই ক্যালকেরিয়া আসে। ক্যালকেরিয়া কেন আসে? ক্যালকেরিয়া কিন্তু হরমোনাল ইমব্যালেন্সের অনেক বড় একটা মেডিসিন, অনেক বড়, বিশেষত ফাংশনাল, হ্যাঁ, অনেক বড়। তো ওই বাচ্চাটা যদি ফাংশনাল স্টেজে থাকে, আমরা ক্যালকেরিয়া যদি ইউজ করতে পারি, তার জন্য তার যে অন্যান্য প্রবলেমস গুলা থাকে সেগুলো সর্ট আউট হয়ে যাবে। যেমন ক্যালকেরিয়া বাচ্চা কিরকম থাকে, ফর স্লো ডেভেলপমেন্ট, মানে তার মধ্যে স্লো ডেভেলপমেন্ট হয়, ওই যে একটা ইম্ব্যাসিলিটি কাজ করে। আবার সাবি মানে হচ্ছে একটু মোটা কাটা, যেরকম হেলদি চিলড্রেন প্রোন টু ইনফেকশনস, এইরকম টাইপের বাচ্চাগুলা ইনফেকশনস এর দিকে কিন্তু বেশি রকম হয়, মানে এফেক্টেড হয়ে যায়। তারপরে কি আসছে, ক্রিওজোটাম আসছে। ক্রিওজোটাম আমরা কখন দিব, অফেন্সিভ ইরিটেটিং ডিসচার্জ হলে। আর সেই ইরিটেটিং ডিসচার্জটা কিরকম, ইচিং থাকবে খুব, বাচ্চা বলবে যে চুলকাচ্ছে, আবার জ্বলছে, বার্নিংটা থাকে, এবং তার যেই ডিসচার্জ গুলো হয় সেগুলো খুব দুর্গন্ধযুক্ত, খুবই। তো এই ক্ষেত্রে আমরা ক্রিওজোটের মানে দিকে যেতে পারি। ক্রিওজোটো কিন্তু একটা কনস্টিটিউশনাল মেডিসিন, কনস্টিটিউশনাল। আমরা অনেক সময় ক্যালকেরিয়াকে ক্যাপসিকামের সাথে, ব্লাটা ওরিয়েন্টালিসের সাথে, হ্যাঁ, তারপরে এন্টিম ক্রুডের সাথে, এরকম অনেক মেডিসিনের সাথে কিন্তু গুলাই ফেলি, আমরা বাকিগুলোও নিব। তখন দেখবেন যে না, আইডেন্টিফাই করা সম্ভব হয়। হ্যাঁ, ইডিওসিনক্রেসি গুলো নিলে পরে খুব মানে ইন্ডিভিজুয়ালাইজ করা যায় ইজিলি। আচ্ছা, তারপরে আসে সিপিয়া। সিপিয়াও কিন্তু যে হরমোনাল ইমব্যালেন্সের বড় মেডিসিন। সিপিয়াতে কি কি থাকবে, ক্রনিক রিকারেন্ট ভালভোভেজাইনাইটিস বাচ্চারই, এখন সেটা ফরেন বডি দিয়ে হোক, এবিউসের জন্য হোক, যে কোনো কারণে হোক, আমরা সিপিয়া ভাবতে পারি যদি তার মধ্যে সেটা ক্রনিসিটি আমরা পাই।
আর ওই বাচ্চাটা যদি সিপিআর হয়, যেমন উইক পেলভিক, কারণ ওই যেগুলা নাকি সিপিআর বাচ্চা ওগুলো ছোটবেলা থেকেই তাদের পেলভিস কিন্তু গ্রো করে না, ছোট থাকে, পরবর্তীতে দেখা যায় তাদের বাচ্চা কনসিভ হইতেও প্রবলেম হয়, এমনকি ডেলিভারিতেও তাদের প্রবলেম হয়, নর্মাল ডেলিভারি হতে চায় না, হ্যাঁ, তখন সি সেকশন করা লাগে। আচ্ছা, এই গেল সিপিআর। তারপরে আসি আমরা প্রিকশাস পিউবার্টি, যেটা একটু আগে আমরা প্রথম দিকে বলে আসছি যে বয়সের আগে পিউবার্টি হয়ে যাওয়া। অনেক বাচ্চার মা তো আসেন যে আমার বাচ্চাটার এত তাড়াতাড়ি কেন পিরিয়ড হয়ে গেল, এত কম বয়সে কি পিরিয়ড হয়? হ্যাঁ, হয়, হয়ে যায়। প্রিকশাস হলে পরে এটা মানে আর্লি যেই পিউবার্টি হয়ে যায়। তো সেক্ষেত্রে যদি ওই বাচ্চাটার পিউবার্টির সময় যেটা আগেই চলে আসছে কিন্তু নানান প্রবলেমস নিয়ে আসছে, তখন আমরা এই মেডিসিন গুলা পাই। ক্লিনিক্যাল তো এইগুলা আমরা ইউজ করতে পারি। কিরকম, এখানে আসছে ব্যারাইটা কার্ভ। ব্যারাইটা কার্ভের বাচ্চা তো আমাদের চেম্বারে ঢুকলেই আমরা দেখলেই বুঝতে পারি এটা ব্যারাইটা কার্ভের বাচ্চা। একটু লাজুক থাকে, তারপরে টিমিড থাকে, তার মধ্যে আরো কি থাকে, ডিলেড অর ডিস্টার্ব ডেভেলপমেন্ট থাকে, বাচ্চাটা দেখলেই বোঝা যায় যে আন্ডার ডেভেলপমেন্ট। তারপরে আরো কি থাকে, আন্ডার কনফিডেন্ট, মানে কনফিডেন্স তার থাকেই না, এইরকম বাচ্চা। তো ওই বাচ্চা যদি প্রিকশাস পিউবার্টি নিয়ে আসে এবং পিউবার্টির মধ্যে যদি কোনো প্রবলেম, ধরেন প্রথমবার হলো তারপর আর হচ্ছে না, বাচ্চার মায়ের তো টেনশন লাগে, একে তো অনেক তাড়াতাড়ি হয়ে গেল, তার মধ্যে এখন প্রায় 2 মাস হতে চললো, হচ্ছে না, তখন আমরা ওই বাচ্চার জন্য ব্যারাইটা কার্ভ সিলেকশন করতে পারবো। ক্যালকেরিয়া ফসের বাচ্চারা কি হয়, ফর আর্লি গ্রোথ স্পার্টস, কিরকম হয়, ঠাস করে বড় হয়ে যায়। ক্যালকেরিয়া ফসের বাচ্চারা কিন্তু ঠাস করে, আবার ওইদিকে বিফোরেনার বাচ্চাও কিন্তু ঠাস করে বড় হয়ে যায়, এসিড ফসের বাচ্চাও কিন্তু ঠাস করে বড় হয়ে যায়, মানে হঠাৎ করে দেখা যায় লম্বা হয়ে গেছে। এবং এই ক্যালকেরিয়া ফসের বাচ্চাগুলো এরকম বড় হয়ে গেল, তাদের মধ্যে একটা কি থাকে, কমন একটা পেইন থাকে, বোন পেইন থাকে। ক্যালকেরিয়া যেহেতু বোনের রেমেডি, তো ক্যালকেরিয়া ফসের বাচ্চাগুলা বোন পেইনের আপনার কাছে কমপ্লেন করবেই করবে, একদম 100% শিওর আপনার কাছে বোন পেইনের কথা বলবেই বলবে, এইরকম। তো ঠাস করে বড় হয়ে গেল, ওইসব বাচ্চাদেরও কিন্তু প্রিকশাস পিউবার্টি মানে আর্লি পিউবার্টি হয়ে যায়। এক্ষেত্রে আমরা ওই বাচ্চাটাকে ক্যালকেরিয়া ফস দিতে পারি। ল্যাকেসিস এটাও আর একটা হরমোনাল ইমব্যালেন্সের ওষুধ, হরমোনাল ইমব্যালেন্স ঠিক করতে পারে। এই বাচ্চাগুলা কিরকম থাকে, খুবই মানে টকেটিভ হয়, সেই সাথে খুবই রিভেঞ্জফুল হয়। মানে এইসব বাচ্চাদের সাথে অন্য বাচ্চারা পেরে ওঠে না, মানে আমাকে মারছিস, এটার মানে উসুল আমি তুলবই তুলবো, লেকেসিসের যেই কোয়ালিটি। তো এইরকম ধরনের বাচ্চা, এই বাচ্চার মা কিন্তু বলবে যে আমার বাচ্চা কখনো মার খেয়ে আসে না, একটা খেলে 3টা দিয়ে আসে, এই কথাটা বলবে, এইরকম রিভেঞ্জফুল হয়। তো এইসব বাচ্চাদের জন্য আমরা লেকেসিস সিলেক্ট করতে পারি। আচ্ছা, এবার যাই লিউকোরিয়াতে। যেমন একটু আগে বললাম না যে লিউকোরিয়ার প্রবলেম হলে আমরা সেটা যদি কনস্ট্যান্ট হতে থাকে তখন এটা প্রবলেমেটিক, এবং সেখানে যদি গন্ধ থাকে, ইচিং থাকে, তাহলে এগুলা ওই লিউকোরিয়াটা প্রবলেমেটিক। এবং সেটা যদি হয় আর্লি, মানে পিউবার্টির আগে, তো যখন নাকি মেন্সেস স্টার্ট হবে তার আগে এস্ট্রোজেনের সাপ্লাই কিন্তু বেড়ে যায়, তখন লিউকোরিয়া হওয়াটা স্বাভাবিক। এবং এটা কোনো অফেন্সিভও হয় না, ইচিংও থাকে না, এটা ন্যাচারাল হয়। কিন্তু যদি এটা বয়সের আগে হয়ে যায় এবং সেটাতে প্রবলেম থাকে, কনস্ট্যান্ট হতেই থাকে, তখন আমাদের কিন্তু অবশ্যই ভাবতে হবে যে এই বাচ্চাটাকে আমরা কোন মেডিসিন দিয়ে সলিউশনে আনতে পারি। আচ্ছা, এখানে ক্যালকেরিয়া নিয়ে একটু আগে কথা বললাম, আর বলবো না। কলোফাইলামে কি থাকে, মুখে ঘা থাকে, ত্রাস যেগুলার বলে, আবার অফেন্সিভ লিউকোরিয়া থাকে কলোফাইলামে। তারপরে ম্যাঙ্গা নামেরও একই কাহিনী, কিন্তু ম্যাঙ্গা নামের একটা জিনিস আছে কি, ওই বাচ্চাটা ডিলে করে, হাঁটতে পারে না তাড়াতাড়ি। কেন, অ্যাঙ্কেল উইক থাকে তাদের, ম্যাঙ্গা নামের বাচ্চাদের অ্যাঙ্কেল উইক থাকে। এটা যদি ছোট বাচ্চা আসে, তার যদি লিউকোরিয়ার প্রবলেম থাকে, আমরা এই সিমটমটাও পাই। তারপরে মার্কসলের মধ্যেও মুখে ঘা নিয়ে আসে, সাথে দাঁতে ক্যারিস্টেরিস থাকে, হলো টিথ এগুলা থাকবে, আর সেলাইভেশন, এগুলো তো আমরা কমন ফিচার্স গুলা জানি। সেই সাথে যদি অফেন্সিভ লিউকোরিয়া থাকে, হ্যাঁ, তারপরে ইচিং, তারপরে যে এক্সকোরিয়েটিং, মানে যে বাংলায় কি বলে, যে
হেজে যাওয়া, হ্যাঁ, এক্সফোলিয়েটিং হয়ে যায়, তখন আমরা মাক্সলের চিন্তাও মাথায় রাখতে পারি। তারপরে সেনেসিওরাস তো ইউরিনেশন ডিফিকাল্ট এই প্রবলেমটা সাথে নিয়ে আসবে, এবং এটাকে বলা হয়, সেনেসিওরাসকে বলা হয় মিন্স রেগুলেটর। হুম, আমি এখানে যা বলছি ক্লাসের মধ্যে এগুলা ম্যাক্সিমাম কিন্তু আমার প্র্যাকটিসের থেকে নেওয়া, সেই সাথে স্যারেদের কাছে যে শিখতে পারা, যেগুলা জিস্ট বলে, হ্যাঁ, যেগুলা না হলেই না, সেই জিস্ট গুলা কিন্তু আমি এখানে আপনাদের সাথে শেয়ার করছি। তারপরে আসছে কি সিপিএ নিয়ে তো একটু আগে কথা বললাম, তাই আমি আর বললাম না কিছু। এবার আসি হেডেক। হেডেক নিয়ে কি বলবো, একটু আগে যেমন বলে আসলাম, আন্ডার নিউট্রিশনে থাকলেও হেডেক হতে পারে, মেনিনজাইটিসের কারণে হেডেক হতে পারে, ব্রেইনের টিউমারের জন্য হেডেক হতে পারে, তারপরে নিউট্রিশন ডেফিসিয়েন্সির জন্য হেডেক হতে পারে, এমনকি তার যদি ডিসচার্জ, যেমন ধরেন পিরিয়ড হলো, সেটা ভালো হচ্ছে না, অনেক দিনের লেন্দি হচ্ছে, তখনও কিন্তু তার সাথে হেডেক থাকতে পারে। তো এই হেডেকের সাথে আমরা বেলেডোনাকে কিরকম পাবো? হুম, রেড ফিউরিফায়ার এরকম ফেস থাকবে তার মধ্যে, হ্যাঁ, ফ্লাস্ট ফেস, দপদপানি, এগুলা পাবো। বেল আমরা বললাম। ব্রায়োনিয়াতে কি পাবো? তার মধ্যে সেই যে হেডেক হবে তার লিস্ট, মানে কম নাড়াচাড়াতেও তার প্রবলেম বেড়ে যাবে, তার প্রচুর পানির পিপাসা থাকবে, তার কনস্টিপেশন থাকবে, এগুলা থাকবেই, হেডেকের সাথে এগুলা থাকবে। ক্যালকেরিয়া নিয়ে বেশ ২ বার ৩ বার বলছি, ক্যালকেরিয়া ফস নিয়ে বলছি। চায়না, চায়নাতে কি আমরা প্রথমেই জানি যে ভাইটাল ফ্লুইড লসের জন্য, সেটা হোক ডায়রিয়া হয়ে, হোক পিরিয়ড হয়ে, হোক সেটা কোনো ডিজিজের কারণে, হোক সেটা ব্লিডিং এর কারণে, যদি তার ভাইটাল ফ্লুইড গুলা লস হয়, সেক্ষেত্রে চায়নাকে আমরা আহ, প্রথম সারিতে রাখতে পারি, চায়না অফিসিনালিস। নেট্রামিউর, নেট্রামিউরের বাচ্চারা কিরকম হয়? নেট্রামিউরের ম্যাক্সিমাম বাচ্চাই ইমাসিয়েটেড থাকে, কিছু কিছু বাচ্চা থাকে ওবেস, হরমোনাল ইমব্যালেন্সের জন্য কিছু কিছু বাচ্চা, তখন আমরা অনেক সময় মিস্টেক করে ফেলি যে এটা মনে হয় নেট্রামিউর না, সব নেট্রামিউরের দিচ্ছে, কিন্তু এটা মনে হয় নেট্রামিউর না। হ্যাঁ, নেট্রামিউর না হলেও নেট্রাম কার্ভ কিন্তু হতে পারে। হুম, নেট্রাম কার্ভ কিন্তু হতে পারে, এটা আমাদের মাথায় রাখতে হবে। পালসেটিলা, পালসেটিলা নিয়েও বললাম, একই কথা তো বারবার বলার দরকার নাই। আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার ক্ষেত্রে আমরা কি দিতে পারি? ফেরামমেট দিতে পারি। ফেরামমেটের বাচ্চাদের ক্ষেত্রে আমরা কি কি পাবো? অ্যানিমিক কন্ডিশন পাবো, আর ফ্যাকাশে ফেস পাবো। এই ফেসটা কিন্তু দেখলেই, ফেরামমেটের বাচ্চাদের ফেস দেখলেই বোঝা যায় যে এটা ফেরামমেটের বাচ্চা। কেমন জানি ফ্যাকাশে, কিন্তু আবার ফ্যাকাশেটা কিরকম? আদুরে আদুরে ফ্যাকাশে। ছোট বাচ্চা থাকে তো দেখা যায় কিরকম আদুরে আদুরে ফ্যাকাশে, মনে হয় না যে ডিজিজ কন্ডিশন, কিন্তু না, আমরা যখন আবার তাকে ক্লিনিক্যাল এক্সাম করব, যেমন তার চোখটা টেনে ধরে দেখবো, আমরা দেখবো সেখানেও তার এনিমিক কন্ডিশন শো করতেছে। তো এই ফেরামমেট আমরা কিরকম পাই? আর্লি স্টেজে অফ এনিমিয়াতে পাই, পেলোর অ্যান্ড ফ্যাটিগ। আর এনিমিয়ার ক্ষেত্রে কিন্তু আলাদা করে বলার তো কিছু নাই, তারপরেও বলি, যাদের এনিমিক কন্ডিশন আছে, সেটা ছোট বড় বুড়া যারই থাকুক, তাদের কিন্তু ফ্যাটিগ থাকে, খুব দুর্বলতা লাগে, চরম চরম দুর্বলতা লাগে, এটা থাকবেই। এরকম আয়রন ডেফিসি মানে এনিমিক কন্ডিশন হলে, সেটা যে কোনো ডেফিসিয়েন্সিতেই হোক, বড় বড় আর তো অনেক কিছু আছে অ্যানিমিয়ার কন্ডিশন গুলোর মধ্যে, তো তার মধ্যে ফ্যাটিক থাকবেই, ওই বাচ্চাটার মধ্যে আপনি এই জিনিসগুলো পাবেন। তারপরে চায়না অফ তো নিয়ে বললাম, নেট্রামিউর নিয়েও বললাম। এবারে দেখেন বিহেভিয়ারাল যে বাচ্চাগুলা, যে উম, ব্যবহারগত যে ইস্যুস গুলো আসে, যে বাচ্চাগুলা যেমন চেম্বারে আসলে পরে কিছু কিছু বাচ্চা এসে একদম চেম্বার মাথায় তুলে ফেলে, না কিছু বলা যায় না কিছু করা যায়, কি একটা অবস্থা, মানে ম্যানেজেবল না আর কি। বাচ্চার মা আসুক আর যেই আসুক, ওই বাচ্চাটাকে ম্যানেজ করা খুব টাফ হয়ে যায়। তো ওইগুলা বাচ্চা মানে হাইপার অ্যাক্টিভ বাচ্চাগুলা, তখন এদেরকে আমরা আসলে পরেই তাদের অ্যাক্টিভিটিস দেখেও কিন্তু সিলেকশন করতে পারি। যেমন এখানে আমরা স্ট্রেমোনিয়ামকে দেখতে পারি। স্ট্রেমোনিয়ামের বাচ্চার মা বলবে কি, সারা দিন জ্বালা যন্ত্রণা করে, কিন্তু রাতের বেলা চুপসায় যায়, মানে লাইটটাকে বন্ধ করে দিয়ে কোথাও রাখা যাবে না, সে ভয়ে কাবু হয়ে যাবে, আর কিছু দিয়ে পারে না পারে, সে কিন্তু অন্ধকারে কাবু হয়ে যায়। এই জিনিসটা বাচ্চার মা বলবেই বলবে। আচ্ছা, এই গেল স্ট্রেমোনিয়াম। স্ট্রেমোনিয়ামের মধ্যে আমরা এগুলা পাবো, যে নাইট টেরর, অ্যাগ্রেসিভ বিহেভিয়ার,
ফিয়ার অফ ডার্কনেস, অন্ধকারে ভয়। হাইসেমাসে কি পাবো? হাইসেমাসে অনেকটা স্ট্রেমোনিয়ামের অনেক কিছুই পাবো, কিন্তু যে রাতে অন্ধকারের ভয় এটা থাকে না হাইসেমাসের। অন্ধকারের ভয়টা থাকে না, তার মধ্যে রেস্টলেসনেস থাকে আর সাসপিশিয়াসনেস থাকে। ছোট বাচ্চা, এই যে 12 বছরের বাচ্চা, তারপরও দেখা যায় কি তার মধ্যে সে সন্দিহান থাকে যে এটা হইলে মনে হয় এটা করে ফেলবে, ওরকম হয়ে যাবে, এইরকম চিন্তা ভাবনা তার মধ্যে থাকে, মানে সিলি বিহেভিয়ার থাকে, তার মধ্যে জেলাসিও কাজ করে অনেক, খুবই। আচ্ছা, এই গেল হাইসেমাস। এবারে আসি টিউবারকুলিনামে। বিহেভিয়ারাল যে ইস্যুস, টিউবারকুলিনামের পেশেন্ট বাচ্চাগুলা যেগুলো হাইপার অ্যাক্টিভ হয়, এরা কি করে ম্যাক্সিমাম টাইম বাচ্চার মা এই কমপ্লেন্ট করে যে এই বাচ্চা রাগ করলে মাথা দেয়ালে ঠুকে। বাচ্চা তার মাথা দেয়ালে ঠুকে, সে কিন্তু ব্যথা পাচ্ছে, এমন না যে অ্যাক্টিং করছে, এফেক্টেশন না, কিন্তু অ্যাকচুয়ালি মাথা দেয়ালে ঠুকতেছে। এটা কিন্তু তার বিহেভিয়ারাল ইস্যু, মানে বড় রকমের। তো ওই টিউবারকুলিনামের বাচ্চাগুলা কিরকম হয়? রেস্টলেস হয়, ইন্টেলিজেন্ট হয়, কিন্তু ডিস্ট্রাকটিভ টেন্ডেন্সি অনেক। যে বাচ্চা মাথা ঠুকতে পারে দেয়ালে, সে বাচ্চা যে কোনো জিনিস নষ্ট করে ফেলতে পারে, ভেঙে ফেলতে পারে, ঢিল ছুটতে পারে, যে কারো ক্ষতি করে দিতে পারে। এই হচ্ছে টিউবারকুলিনাম। আচ্ছা, এবারে দেখি ফাটক রেপার্টরি। ফাটক রেপার্টরির পেজ 57, আপনাদের কাছে যদি বই থাকে দেখে নিতে পারেন। গত ক্লাসে আমি লিখে দিতে পারিনি, তাই আজকে একটু তুলে দিলাম, যাদের বই নাই তারা যেন হেল্পটা পান। এখানে ফাটক রেপার্টরিতে আসছে কি চাইল্ড আর ইনফ্যান্টে। প্রথমত দেখেন এক সারি মেডিসিন, এখন 1 থেকে ধরে সালফার পর্যন্ত। তারপরে কি কি আসতেছে রেপার্টরি করলে কিন্তু অনেক সুবিধা। এইগুলো আমরা যদি পড়ি আর মাথায় রাখি, তাহলে যে বাচ্চাটা যে প্রবলেমস গুলো নিয়ে আসতেছে আমরা কিন্তু এই রুব্রিকটা পিক করতে পারবো খুব তাড়াতাড়ি। দেখেন এখানে অ্যাফ্রেড অফ এভরিথিং, ভয় পায়, সবকিছুকেই ভয় পায়। সেটা কোন বাচ্চা? সেটা ক্যালকেরিয়ার বাচ্চা। তারপরে বয়েলস ডিসপোজিশন, ম্যাককার্ভের বাচ্চা, যেগুলো বাচ্চাদের ওই বয়েল খুব মানে ঘন ঘন বয়েলস হয়, মানে ছোট ছোট ফোড়া হয়, এগুলা হলে ম্যাককার্ভের বাচ্চা। সেটা ব্রিথ লসেস, অ্যাংরি উইক, মানে চিৎকার দিয়ে একদম শ্বাস নাই হয়ে যায়, এটা কোন বাচ্চা? আর্নিকার বাচ্চা। চোক লিকুইড সোয়ালিং অন, মানে কোনো কিছু খেতে গেলে গলায় আটকে যায়, এটা ক্যালিব্রোমেটামের বাচ্চা। ফাটক স্যারের রেপার্টরিতে সবই ক্লিনিক্যাল, ওনার রেপার্টরি পড়লে যারা ইউজ করেন তারা জানেন এটা কতটা হেল্পফুল। তারপর হচ্ছে কি ক্লামজি গার্ল, মানে হচ্ছে এলোমেলো টাইপের বাচ্চা, যেগুলা ঠিকঠাক মতন হাঁটতে পারে না, ধাপুস ধুপুস পড়ে যায়, এরকম ক্লামজি গার্ল গুলার তো কি হয়, এসাফিটিডা কাজ আসে, স্টাইলিশিয়া কাজে আসে। তারপরে ক্রল নার্ভাসলি, এই ছোট বাচ্চা, টোডলার বাচ্চা, সে যে মানে ক্রলিং করতেছে, সেই ক্রলিংটার মধ্যে তার মধ্যে নার্ভাসনেস, ওই যে সাইলেশিয়ার যে করি কি করি না, যাই কি যাই না, বের হই কি হই না, এই যে একটা নার্ভাসনেস তার মধ্যে সবসময়, ওই ছোট বাচ্চা ক্রল করতে গিয়েও এই নার্ভাসনেসটা সে ফিল করে। এটা হচ্ছে সাইলেশিয়ার বাচ্চা। সায়ানোটিক বার্থ ফ্রম, যে বাচ্চাগুলা নীলাপিলা হয়, যে আসলে এটা তো ব্লাডের প্রবলেম, হার্টের প্রবলেম, তো আমাদের কাছে যদি আসে প্রাইমারিলি আমরা হয়তো বা কিছুটা হেল্প করতে পারবো, কিন্তু হার্টের বড় প্রবলেম হলে তখন কিন্তু আমরা এটা নিয়ে বসে থাকবো না, অবশ্যই আমরা রেফার করে দিব। ঠিক আছে, অবশ্যই একটা মানে পেডিয়াট্রিক্স হোক আর ইয়ে হোক, চাইল্ড স্পেশালিস্ট হোক, আমরা কিন্তু রেফার করে দিব, নিয়ে বসে থাকবো না। সায়ানোটিক বাচ্চা যদি হয়, যে চিৎকার দিয়ে একদম নীলাপিলা হয়ে যাচ্ছে, অথবা বাচ্চা হওয়ার পরে বাচ্চার মা বলতেছে যে এরকম ছিল, ছোটবেলায় এরকম ছিল, আমরা কিন্তু ওই বাচ্চা নিয়ে বসে থাকবো না, কারণ তার অনেক ডায়াগনোসিসের দরকার হবে এবং তার প্রগনোসিস ভালো থাকে না ম্যাক্সিমাম টাইম। তাহলে এখানে কি কি আমরা প্রাইমারিলি বোরাক্সকে, ক্যাকটাসকে আর হচ্ছে ডিজিটালিস, লেকেসিস, লরেসেরেসাস, এইগুলাকে পাই আমাদের ফাটকের রেপার্টরিতে, এগুলা পাই। আচ্ছা, এখানে তো বলি ড্র্যাগড মাদার্স আর্ম, মার হাত টেনে বসে থাকে, এটা তো সাইলিশের বাচ্চা। তার মধ্যে মানে একটা কনফিডেন্স মানে লো থাকে, তো যেখানেই যাক মাকে ধরে থাকবে, মার হাত ধরে থাকবে, মার হাত ছাড়তে চায় না। এটা কিন্তু অনেক সময় আমরা মনে করতে পারি পালসের বাচ্চা, পালসের বাচ্চার মধ্যে কিন্তু টিমিডিটি কম, সাইলিশের বাচ্চার মধ্যে টিমিডিটি অনেক, ভীতু ভীতু ভাব যেটা। তারপরে ইমোশনাল চ্যাট অ্যান্ড লাফ, ইমোশনাল চ্যাট লাফের মধ্যে অ্যালোসকোট্রিন আসতেছে। এটা এটা কিন্তু আমরা বাচ্চার যেই আমরা যখন
ম্যাচের রেমেডিকা পড়বো, যে চাইল্ডের যে অংশ থাকে, বিশেষত আমরা যদি ক্লার্ক পড়ি, ক্লার্ক পড়লে কিন্তু আমরা ক্লিয়ার হতে পারবো বাচ্চাদের কিরকম থাকে। আচ্ছা, ফ্যাট সাবি আমরা সবাই সবসময় জানি যে মোটা গাটা হইলেই বুঝি সেটা ক্যালকেরিয়ার বাচ্চা না, বেলেডোনাও হতে পারে, সেনেগাও হতে পারে। এটা ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স আমাদের ফাটক স্যার দিয়ে গেছেন। আচ্ছা, ফেড ইমপ্রপারলি, ঠিকভাবে খাওয়া হয় না বা খেতে পারে না, অথবা সে সেটা নিতে পারে না, বাচ্চার মা যেটা খাওয়াচ্ছে সেটা ঠিকভাবে সে খেতে পারছে না, এটা ছোট হোক বড় হোক যে কোনো বাচ্চা, সেটা এথুজার বাচ্চা। ফন্টানালিস, এটা তো ছোট বাচ্চাদের ব্যাপার, তারপরেও দেখা যায় যে মাথার যে বাংলা যেটাকে ব্রহ্মতালু বলে, সেটা যদি ডিপ্রেস থাকে, মানে নিচে দাবানো থাকে, সেক্ষেত্রে এপিস ক্যালকেরিয়া। আবার যদি অক্সিপিটাল সিঙ্কিং থাকে, ম্যাককার্ভ ওপেন যদি থাকে, মানে অনেকদিন সময় লাগে যদি এটা মানে জোড়া লাগতে, হ্যাঁ সুচার গুলো জোড়া লাগতে যদি সময় নেয়, সেক্ষেত্রে কি এপিস ক্যালকেরিয়া, ক্যালকেরিয়া ফস, ইপিকার, অনেক ঔষধ আছে এখানে। আবার যদি ওই অংশটা পালসেট করে স্ট্রংলি, সেক্ষেত্রে জেলসিমিয়াম। আবার রিওপেনিং, জোড়া লেগে গেছিল ছোটবেলায়, কিন্তু পরবর্তীতে দেখা গেল যে আবার খুলে গেছে বা আবার মানে নরম হয়ে গেছে জায়গা, তখন কিন্তু ক্যালকেরিয়া ফস আসবে, একটাই মেডিসিন। ফাজ লাইকস, পালসিটিলা, ও তো লাইক করবেই ফাজ। হোলসন মাদার্স হ্যান্ড, আমরা একটু আগে দেখলাম যে মাদার্স হ্যান্ড ধরে থাকে স্যালিশিয়ার বাচ্চা, আবার এখানে বিসমাতও আছে। জাম্প স্টার্ট স্ক্রিম ফিয়ারফুলি, মানে ভয় পেয়ে চিৎকার চেঁচামেচি করা, নেট্রাম কার্ভের বাচ্চা। তারপরে কি আসতেছে, সালফার। লিফটিং অ্যাগ্রাভেশন, কোলে তুলে যে অনেক বাচ্চাদেরকে আমরা আদর করি না, দুলায় দুলায়, বোরাক্সের বাচ্চা এটা কখনোই নিতে পারে না, এই দুলানোটা সে নিতেই পারে না। এখানে ক্যালকেরিয়া ফসের বাচ্চাও নিতে পারে না। আচ্ছা, নোজ রেড, তারপরে র ডার্টি উইথ, মার্কসলের বাচ্চা, নোংরা বাচ্চা যদি এরকম আসে, সিনিট পড়তেছে, নেজাল ডিসচার্জ হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা মার্কসলকে প্রেসক্রিপশন করতে পারবো। নার্স মানে খাওয়া না অল দ্য টাইম, সে বাচ্চাটা যদি খেতে চায় সারাক্ষণ, সেটা ক্যালকেরিয়া ফসের বাচ্চা। আর শুধু দিনের বেলা খেতে চাইলে সেটা হচ্ছে এপিসের বাচ্চা। পেলন নার্সিং, খেতে খেতে হয়ে যাওয়া, ফ্যাকাশে হয়ে যাওয়া, সালিশের বাচ্চা। স্কুল ওভার টেক্সট, যদি যে বাচ্চা স্কুলে যে পড়া দেয় সেগুলো সে লোড নিতে না পারে, সেটা হচ্ছে জিঙ্কামের বাচ্চা। এটা কিন্তু স্কুলে পড়া বাচ্চা তো নিশ্চয়ই 1-2 বছরের বাচ্চা না, 6-7 বছরের বাচ্চা। সেই ওভার টেক্সট বাচ্চাও কি জিঙ্কামের বাচ্চা। স্ক্রিম এন্ড ক্রাই অলওয়েজ, চিৎকার চেঁচামেচি করে যে কোনো কিছুতে। ল্যাককেনের বাচ্চা, সেটা সরিনামের বাচ্চা, রিউমের বাচ্চা। আচ্ছা, এখানে তো আরো অনেক অনেক আছে, এই যে পেজের পরে পেজ আছে, আরো 2-3 পেজ। এইটুকু বলে শেষ করে দিচ্ছি আমি। আশা করি আপনাদের ক্লাস থেকে অল্প হইলেও কিছু নিতে পারবেন। যদি কারো কোনো কাজে লাগে, আমি মনে করবো যে আমার পরিশ্রম সফল হয়েছে। ধন্যবাদ সবাইকে মনোযোগ দিয়ে মানে সাথে থাকার জন্য আর কি। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত প্রাণবন্ত একটা লেকচার